নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বিভাস রায়চৌধুরীর লেখা গল্প রোড়ো নদীর ডাক পাঠালো। রাঁচিতে একটা লোকাল বাসে উঠে পড়লাম সকাল সকাল। কিছু পরে শহরের বাড়িঘর ফাঁকা প্রান্তরে এসে পৌঁছতেই স্বস্তি। যেন বিরাট একটা বিপদ থেকে বেঁচে গেলাম আবার। মন যখন সায় দিল, যে কোনো একটা স্টপেজে নেমে পড়লাম। তারপর পাকা রাস্তা ছেড়ে প্রান্তরে নেমে পড়েছি। বর্ষার পর এখন গোটা ঝাড়খণ্ডের জঙ্গলমহল কি সবুজ! যে তারা খেয়ে পালাতে পালাতে এসব জায়গায় এসে পড়েনি, সে কোনো দিনই জানতে পারবে না। এই সবুজ অসুখ সারিয়ে দেয়। একটা সরু রাস্তা ধরে হাঁটছি। ওই দূরে দিগন্তের দিকে ইতস্তত শাল, দেদু শাল, মহুয়ার জঙ্গল আর ঝোপঝাড়। দূর মফস্বলের ছেলে। দমদমে মেসে থাকি আরও 5 জনের সঙ্গে। মা বাবা দুজনেই শিক্ষক ছিলেন। বাবা রিটায়ার করেছেন 10 বছর আগে, মা গত বছর। দিদির বিয়ে হয়ে গিয়েছে অনেক দিন। কিছুই হলো না আমার জীবনে, কিন্তু পয়সার অভাব নেই তেমন। আমাদের উদ্ভট সংসারে সকলেই কেমন যেন আলাদা আলাদা। মনে হয় মা বাবা দুজনেই কর্মরত থাকার কারণে এই অবস্থা হয়েছে। দুজনে আলাদা শহরে পড়াতে যেতেন, তাদের আলাদা বন্ধু, আলাদা জগৎ। দিদি এবং আমি একা একা বড় হয়েছি। ছেলেবেলায় দিদির সঙ্গে বন্ধুত্ব ছিল। দিদি বড় হতে সেও নিজের মতো থাকত। আমি তো শুধুমাত্র বই পড়েছি আর হাবিজাবি কল্পনা করেছি। বাড়ি থেকে প্রথম পালাই ক্লাস 8-এ পড়ার সময়। আমার ডানপিতে বন্ধু জ্যোতির সঙ্গে হঠাৎ চলে গিয়েছিলাম পুরীতে। পুরো প্ল্যানটা অবশ্য জ্যোতির। প্রথম সমুদ্র দেখার সেই বিস্ময়, আর সেই যে লজ্জা ভেঙে গেল। মাঝে মাঝে নিরুদ্দেশ হওয়া অভ্যাস হয়ে গেল। মার খেলাম প্রচুর, কিন্তু অজানার আকর্ষণে বেহুদা হয়ে গেলাম। সেই আনন্দ উত্তেজনায় পাশের সব তুচ্ছ হয়ে গেল। রাকাকে সব বলতাম। পাশের বাড়ির মেয়ে, 2 ক্লাস নিচে পড়ত। চোখ বুঝলেই দেখতে পাই শ্যামলা চিপচিপে মেয়েটা গজদাঁত বার করে হাসতে হাসতে বলছে, মাইরি সোনাদা, তুই আবার যা। কয়েক মাস পর পর মুকুটমণিপুর, দার্জিলিং, দীঘা পালিয়ে তখন সকলের কাছে ঝাড় খাটছি। আরে এই মেয়েটা বলছে আবার পালাতে। আমি অবাক হওয়ার ভান করে বলতাম, কোথায় যাব? রাকা তখন বোধহয় 8-এ, আমি মাধ্যমিক দেব। বাড়িতে দিনের বেলায় মা বাবা থাকতো না। আমার অবাধ যাতায়াত ছিল রাকাদের বাড়ি। ওরা তুলনায় গরিব। রাকার বাবা পাটের আড়তে কাজ করত। সংসারে সাহায্য করতে কাকিমা দুবেলা বিড়ি বাঁধত। কিন্তু কি ভালো ছিল কাকিমা, এত যত্ন করত। নিজের মাকে দেখলে মুখ গোঁজ করে থাকতাম। কিন্তু কাকিমার মধ্যে কেন জানি না মা মা গন্ধ পেতাম। যা বলছিলাম, রাকা আমার প্রশ্নের উত্তরে আকুল হয়ে বলতো, আবার কোনো সমুদ্রের পাড়ে, নয়তো পাহাড়ে, নয়তো জঙ্গলে। ওকে রাগানোর জন্য বলতাম, আমি কি তোর চোখের বিষ? তাড়াতে চাস সবসময়? আকাশ থেকে যেন পড়তো রাকা। ও মা, আমি কি আর নিজে যেতে পারবো? আমার কি আর সাহস আছে তোর মতো? তুই ফিরে এসে গল্প বললে আমি মনে মনে সেখানে যাই, আর তুই আমাকে এত খারাপ কথা বললি। আমি তখন রাকার মান ভাঙাতে বসতাম। সহজ বুদ্ধি ছিল। সত্যি কিছু মিথ্যে দিয়ে নতুন এক গল্প বলা, যাতে অ্যাডভেঞ্চারের গন্ধ আছে। রাগ টাগ সব ভুলে রাকা হাঁ করে শুনত। আমারও ভালো লাগতো
সেই হিরোর ভূমিকা। এই হিরো সাজতে গিয়েই রাকাকে আমার বিয়ে করা হলো না। আমরা দুজনে একসঙ্গে খেলতে খেলতেই তো বড় হলাম। কাকিমা আমাকে যা ভালোবাসত কখনোই বিয়েতে অমত করত না। তাছাড়া আমি ছেলে ভালো, শিক্ষিত, বাড়ির এক ছেলে, মা বাবার গাদা গুচ্ছের টাকা, সুন্দর দোতলা বাড়ি, সবই তো আমার। শুধু নিজে কিছু করি না তেমন, এই যা। ফিল্ম নিয়ে পড়েছিলাম কলকাতার নামী ইনস্টিটিউটে। ভালো ছবি বানানোর স্বপ্ন দেখতাম, কিন্তু আউটডোর দেখে বেড়ানোই যে আসলে আমার প্রধান নেশা। এরকম ডিরেক্টরের ছবির চিত্রনাট্য কোনোদিন কমপ্লিট হয়? তাছাড়া চট করে রাকার বিয়ে হয়ে যাওয়ায় আমার মাথার কোনো স্ক্রু ঢিলে হয়ে যায়। বাইরে থেকে কেউ বোঝেনি, কিন্তু আমি জানি কোথায় যেন আমার জীবনের তাল একটু কেটে গিয়েছিল। ঠিক বিরহ ফিরহ নয়, একলা জগৎ ভুলে বসে আছি নদীকূলে, এই জাতীয় কোনো পরিস্থিতি তৈরি হয়নি, বা আমি কাঁদিনি, বা বোতলের পর বোতল শেষ করিনি শোকে। কিন্তু কি যেন একটা হলো, যেন একটু নুন কম পড়ে গেল জীবনে। আমি দুম করে ফিল্ম ইনস্টিটিউটে যাওয়াটা ছেড়ে দিলাম। মনে হলো গোদার, বার্কমান, ক্রোফো, সত্যজিৎ, ঋত্বিক বড় পরিশ্রমের পথ। আমি নিজেকে হালকা করে ঢালু পথে গড়িয়ে দিলাম। পর্বতরোহণের ট্রেনিং আমার আছে, যদিও কোনো দুর্গম শৃঙ্গ জয় করা হয়নি, ইচ্ছেও নেই। শহরে মাউন্টেয়ারিং ক্লাবের সদস্য আমি। ওদের সঙ্গে হিমালয়ের ট্রেকিংও করেছি কয়েকবার। চতুর্দিকে সুউচ্চ পর্বতমালা, আর উপত্যকায় সবুজ ভেলভেট, নাম না জানা অজস্র ফুল। তাঁবুতে রাত কাটাচ্ছি। এ সময় জীবন যেন ঝিঁঝি পোকার মতো বেজে ওঠে, এইটুকুই আমি জানি। তো রাকার বিয়ের সময় আমি যেন কিছুই হয়নি ভাব দেখিয়ে ট্রেকিংয়ে চলে গিয়েছিলাম সবকিছু ছেড়ে। যে জায়গায় চলে এসেছি তারা খেয়ে, তার নাম জানি না। বেলা বেশ বেড়ে গিয়েছে। কাল রাত 10:20 হাওড়া হাতিয়া এক্সপ্রেসে শেষ মুহূর্তে উঠে পড়েছিলাম। সাধারণ টিকিট, সাধারণ কামরা। গাদাগাদিতে শরীরের কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু তাতে মনের কষ্ট চাপা পড়েছে কিছুটা। আমারই দোষ। কি যে ভূত চাপে মাঝে মাঝে। সত্যজিৎ, ঋত্বিক যখন হব না, তখন টালিগঞ্জে আর যাওয়া কেন? পয়সারও দরকার নেই। মাধ্যমিক পাশ করার পর থেকেই প্রতি মাসে মা 5,000, বাবা 5,000 ফেলে দেয় আমার অ্যাকাউন্টে। আমার ভাবনা কিসের? চাকরি করি, টাকা নেই, বাউন্ডুলে জীবন। ঠিকঠাক বললে এমন এক বাউন্ডুলে যার নামে প্রত্যেক মাসে 10,000 জমা হয়। আমাকে কেউ বাধ্য করতে পারে না টালিগঞ্জে। দেবাশিস, পরমা, লাভলি এরা সকলেই ইনস্টিটিউট সূত্রে আমার বন্ধু। তারা মনে করে আমি বিরাট প্রতিভাবান, পিছনে লেগে থাকে। মাঝে মধ্যে মেসে আসে, ফোন করে লাগাতার, নানা প্রজেক্টে যুক্ত করে। কিন্তু কিছুদিন পরেই আমার এত ক্লান্তি বোধ হয়েছে, পালিয়ে যাই। বন্ধুরা একটু খেপে যায় ঠিকই, কারণ নাম সুপারিশ করে ঝাড় খাটছে তারাই। অদ্ভুত সব ব্যাপার ঘটে এই ইন্ডাস্ট্রিতে। সিরিয়াস একটা ফিল্মের কাজে যুক্ত ছিলাম। ছবিতে ফিল্ম উইদিন ফিল্ম কেস ছিল একটা। প্রধান চরিত্র কেঁদুলির পৌষমালার ওপর ডকুমেন্টারি করছে। স্ক্রিপ্টে আমারও হাত ছিল, বেশ সাহসী ভঙ্গিতেই কাজ এগোচ্ছিল। কমার্শিয়াল ফিল্মে লালু ভুলো হিরো হিরোইন নেওয়া হয়নি, থিয়েটার থেকে নেওয়া হয়েছে অভিনেতা অভিনেত্রীদের। ভালোই লাগছিল এই প্রচেষ্টা। শুধু কেঁদুলির পৌষমেলা বিষয়টা তুলতে গেল বৈশাখ মাসে। আমি বললাম, কি হচ্ছে এসব? বৈশাখে শীত কোথায়? উত্তর এলো, শীত দিয়ে কি হবে? বললাম, শীতের একটা চরিত্র, শীতের অজয়, শীতের গাছ, শীতের মানুষ, শীতের গানের গলা, সবই কিন্তু ফ্যাক্টর। পরিচালক বললেন, ভেরি গুড,
ইউ আর রিয়েলি জিনিয়াস, বাট আমি জিজ্ঞাসু চোখে চাইলাম। পরিচালক হাসলেন, বললেন, ছবিতে কয়েক মিনিট থাকবে সিনটা, তার জন্য পৌষ অব্দি ওয়েট করা ওসব টলিউডে হয় না। তাহলে অত ভিড় পাবেন কোথায়, অত বাউল দোকানপাট? চিট করতে হবে খোকাবাবু। চিট? ও শব্দটাই শোনোনি? বই পড়া পরিচালকদের এরকমই হয়, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার অভাব। তাহলে কি করবেন? একটা আখড়া, তার মধ্যে জনাভিষেক গ্রামীণ মানুষ মুগ্ধ শ্রোতা, একজন বাউল একতারা হাতে গাইছে, একপাশে স্ট্যান্ডে দাঁড় করানো ক্যামেরায় চোখ রাখছে আমাদের হিরো। ব্যাস, সিন কমপ্লিট। অজয়? ও, নদীটা রাখতেই হবে। কিঁদুলির ওপর ডকুমেন্টারি, অজয় থাকবে না? শীতের অজয়, নদীতে বালি আর বালি, সামান্য স্রোতধারা বয়ে যাচ্ছে, কোথাও সেই পুণ্যস্নান সারছে অজস্র মানুষ। তাহলে নদীর শটটা তুলে নেওয়া যাবে, ভিড় বাদ। দেখাতে হবে সেই বাউল একলা স্নান সারছে ভোরে, নদী পাড়ে একতারাটা, শিল্পীর নিঃসঙ্গ চিত্র ফুটে উঠবে। কিন্তু বৈশাখ মাসে অজয় পুরো সুখা, অত ঝামেলা যখন তখন বাদ থাক নদী। এরকম ক্ষেত্রে কাজ ছেড়ে পালানোর ছাড়া উপায় কি? কালও এক জায়গা থেকে পালিয়েছি। মন খারাপ থেকে দূরে যেতে হু হু করে ছুটতে লাগলাম। প্রথমে ছুটল ট্যাক্সি, তারপর ছুটল ট্রেন, তারপর বাস। কি এক আবেগে বিশু পাগলের গলায় ডেকে উঠলাম, নন্দিনী। আর মুহূর্তে মনে পড়ল রাকাকে। রাকার নিজের পছন্দের বিয়েতে কাকিমার স্পষ্ট আপত্তি ছিল, ওর বাবারও মত ছিল না। রাকা নার্সিং নিয়ে পড়তে গিয়ে যে প্রেমও করছে জমিয়ে, কে জানত। খুব তাড়াহুড়ো করে ওর বিয়েটা হয়ে যায়। আপত্তি থাকলেও রাকার সিদ্ধান্তের বিরুদ্ধে ওর মা বাবা জোর করেনি। কিন্তু আমাকে কাকিমা এসে বলেছিল, তোর কথা শোনে তুই বারণ কর, আমার ভালো লাগছে না। কিন্তু এত সহজে রাকাকে পেয়েছিলাম আমি, ওকে হারানোর মূল্য সেদিন বুঝতে পারিনি। বরং বোকার মতো বিয়ে সংক্রান্ত জটিলতা কাটাতে আলতো অংশ নিয়েছিলাম। কাকিমা যেমন আমাকে এসে বলল রাকার বিয়েতে তার আপত্তির কথা, রাকাও তেমনি বিয়ের দিন দশেক আগে আমাকে এসে ধরল, বিষণ্ণ চোখ মুখ। বলল, সোনাদা, মাকে বলো না কিছু। কি বলবো রে? মা গম্ভীর হয়ে আছে, আমাকে তেমন পাত্তা দিচ্ছে না। তুই চলে যাবি তো? সেই কষ্টটা কাকিমাকে ঘিরে ধরছে। কচু বোঝো। মা কেন জানি না এই বিয়েতে রাজি নয়। তাই নাকি? হ্যাঁ, তুমি মাকে গিয়ে বলো। রিজু কি খারাপ ছেলে? ও তো একজন শিল্পী। কারোর কথাই কারুকে গিয়ে বলা হয়নি আমার। আমাদের মাউন্টেয়ারিং ক্লাব থেকে ট্রেকিংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সপ্তকূট। আমি দুম করে উদাও হয়ে গেলাম। কিন্তু ইনস্টিটিউটে একজন বিদেশি পরিচালক আসবেন, বক্তৃতা দেবেন। 4 দিন ধরে দেখানো হবে তার 10টি ছবি। ভেবেছিলাম অনুষ্ঠানটা দেখব। ফলে সপ্তকুণ্ড ফাইনাল ছিল না। নিয়তি গন্তব্য নির্দিষ্ট করে দিল। একটা ফোন করে দলে ভিড়ে গেলাম। সুরজিৎ দ্বারা আমার পাগলামিতে অভ্যস্ত, তাড়িয়ে দিল না। হরিদ্বার থেকে নন্দপ্রয়াগ হয়ে ঘাটগ্রাম 210 কিলোমিটার বাসপথ, তারপর হাঁটা শুরু। প্রথম দিন চেপনা গ্রামে, ওয়াদু পেরিয়ে শীতেল বাংলোয়। সামনে মন্দাকিনীর ছুটে যাওয়া, পাইন গাছ, চির গাছ। এই স্বর্গে একবার এলে পুনর্জন্ম যেন মনেই পড়ে না। মনে পড়লও না। পরদিন 5,500 ফুট উচ্চতায় শীতেল পেরিয়ে পেরি গ্রামে গিয়ে পৌঁছলাম দুপুরে। উচ্চতা 7,900 ফুট। পথে ভগবতী দেবীর মন্দির পড়েছিল।
একটানা চড়াই ভাঙতে ভাঙতে যেন আর পারি না, বসে পড়ি, একটু বিশ্রাম নিই। চির গাছের ফাঁক থেকে দেখা যায় অসম্ভব নীল আকাশ। মনে শক্তি ফিরে আসে। বহু নিচে এখন নদীটা। আবার হাঁটতে হাঁটতে পৌঁছে যেতে পারলাম বানিয়াট। টেন্ট ফেলে রাত কাটানো হলো। কনকনে ঠান্ডা হাওয়া। তার পরের দিন কুমরিয়াদার হেঁটে এলাম প্রথম পর্বে। শুধু পাহাড় আর সাদা মেঘ। এবার বোল্ডার জোন শুরু। বৃষ্টিতে ভিজে পিচ্ছল হয়ে আছে পাথরের ওপর জমা শ্যাওলা। সাবধানে যেতে হবে। বগিয়াল ধরে হাঁটছি সকলে। একসঙ্গেই আছি আমরা, কিন্তু এগিয়ে পিছিয়ে সকলেই একা। নৈশব্দ আমাদের গ্রাস করেছে। পথ আমাদের মনোযোগের বিষয়। হিমালয় যেন ডাকছে। এভাবেই 11,500 ফুট উচ্চতায় পাথরকুড়িতে এলাম। ত্রিশূল সিংহ সামনেই। তাঁবুতে রাত কাটিয়ে পরদিন সকাল হতে উঠে দেখি কতগুলো পর্বত শৃঙ্গ। জেনে নিলাম কোনটা দুলাগিরি, কোনোটা চৌখাম্বা, কোনোটা কামেট। এক আশ্চর্য পাওয়া। চারিদিকে ধ্যান ও মগ্নতার উদাস গাম্ভীর্য। কেবলই অনুভূতি হয় কে যেন আছে, কে যেন আছে। অবিশ্বাস্য সৌন্দর্য মনকে অলৌকিকতায় জাগিয়ে দেয়। সেদিন ঘণ্টা দেড়েক চড়াই সেরে আর পাচ্ছি না, বুক ফেটে যাচ্ছে। তখন এক প্রচণ্ড ধসের মুখোমুখি সকলে আটকে গেলাম। অন্যরা আমাকে যন্ত্রণাক্লিষ্ট দেখতে পেয়ে কাছে এসে যত্ন করছে। আমি আচমকা মৃত্যু ভয় পেলাম। কি আশ্চর্য! রাকাকেই মনে মনে বললাম, এই শ্বাসকষ্ট তুই নে, আমার উপহার। কেমন আছিস সোনাদা? হ্যাঁ রে, আমি। কত গল্প জমেছে জানিস? সোনাদা বল, ঢোক গিলছিস কেন? সোনাদা, আমি ভালো নেই। দাঁড়া, তাহলে একটা ওষুধ দিচ্ছি। রক্তকরবী মনে আছে তো? হ্যাঁ, কতবার পড়ে শুনিয়েছ। তুমি তো রক্তকরবীর পাগল। ভালো কথা, কাগজে পড়লাম রক্তকরবী নিয়ে ছবি হচ্ছে। ওটা বাদ দে, রাবিশ। পরে তোকে সব বলবো। আমরা যখন রক্তকরবী নিয়ে বসতাম তখন মনের মধ্যে একটা ছবি তৈরি হতো না? সেটাই আমাদের রক্তকরবী। সব মনে আছে আমার সোনাদা, কিছুই ভুলিনি। কিচ্ছু ভুলিসনি? তুচ্ছাতিতুচ্ছ এক পার্ট অভিনেতাকে হঠাৎ একদিন ভুলে যাসনি? তোমাকে ভুলব কি করে? আমার মতো সাধারণ মেয়ের জীবনে তুমিই তো একমাত্র ঘটনা। সত্যি হৃদয় জুড়িয়ে যাচ্ছে আমার। ব্যঙ্গ করলে? বলিস কি? কোথায় কোথায় ঘুরে বেড়াই, ভাবি বন্ধন নেই। কিন্তু বাউন্ডুলে জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানিস? তার একটা সূক্ষ্ম বন্ধন রয়েই যায় ফেলে আসা জীবনে। অজানা পথে হাঁটতে হাঁটতে সে একলা কাঁদে। এটাই জীবনের রোমাঞ্চ হয়তো। সোনাদা বল, বলে ফেল। তোর কথা শোনার জন্য হাপিত্তেশ করছে মনটা। ফোন করতে গিয়ে ভাবছিলাম তোর ডিউটি আছে কিনা, তাহলে তো মোবাইলটা অফ থাকে। ঈশ্বরকে ধন্যবাদ, এই সকালে আমাদের বিমুখ করেনি। ঈশ্বরকে আমিও ধন্যবাদ দিচ্ছি। আজ আমার অফ ডে। একবার না পেলে আবার তো 6 মাস পরে ট্রাই করতে। তাছাড়া আর কি করব? তোর জীবনে আমি তো নেই, শুধু মাঝে মাঝে আসতে পারি। আমার ভাগ্য এই, আমি কিছুই পাইনি। আমার ভাগ্য আরও খারাপ, আমি কিছু হারিয়েছি। আমি ভালো নেই সোনাদা। দাঁড়া, তোকে আমি ওষুধ দিচ্ছি। তার আগে বলতো, গাবলুবাবুর খবর কি? গাবলুবাবু তো 6-7 মাস ধরে রোজ তোমার খোঁজ করে। কেন?
জলদাপাড়ার জঙ্গলে সেই যে এক গন্ডারের বাচ্চা হারিয়ে গেল, মাকে খুঁজছে, এরকম গল্প বলে গিয়েছিলেন ওর জন্মদিনে। তাই বলেছিলাম? হুমা, তুমি ভুলে গিয়েছ? তারপর কত ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি। তাছাড়া সত্যি তো না, গল্প, ফলে ভুলে গিয়েছি। যাই হোক, স্টোরি লাইনটা তো পেয়ে গেলাম। গল্পটা কোন পর্যন্ত হয়েছিল রে? তুমি গন্ডার শিশুটাকে চেনো? সেবার তার মাকে খুঁজে পাওনি জলা জঙ্গলে, শিগগিরই আবার যাবে, এই অবধি ছিল। কি হলো ভেবে গাবলুর তো আর ঘুমই হয় না। দাঁড়া, শেষ করে দিচ্ছি। গাবলু কি করছে? সে তো তার দিদিমণির কাছে পড়তে গেল। উফ, তাহলে কি করি? তাড়াতাড়ি এসো না একদিন, খুব ইচ্ছে করছে আমার। তোমাকেও দেখা হবে, গাবলুরও গল্পটা শোনা হবে। যাব। কবে বলো? রোরো নদী ডাক পাঠালো, আসবো কবে? আসছো কবে? মানে? এটা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার লাইন। এই কবি জঙ্গলে পাহাড়ে ঘুরে বেড়াতেন বেশিরভাগ সময়। শহরে ফিরে আসতেন যখন, তখন রোরো নদী ডাক পাঠাতো। কিছু বুঝলি? ও রোরো কোথাকার নদী? ঝাড়খণ্ডের এক পাহাড়ি নদী। তাকে পেতে হলে অরণ্যের গভীরে যেতে হয়, নিরালায়। হাজার নুড়ি পাথর ভাসিয়ে সে ছোটে। বর্ষায় ভরপুর থাকে, বাকি সময় এক চিলতে। রোরো নদী বালিতে সোনা খুঁজে বেড়ায়, সোনা খুঁজিয়াল। তুই যেন আমার রোরো নদী, তুই যেন ডাক পাঠালি। এমনভাবে বলছো? আরও বলতে চাই আমি, তবে আগে বলনি কেন? কেন বলবো? কেন বলতে হবে রে? আসলে ছোটবেলা থেকে এমনভাবে বড় হয়েছি আমরা। তুমিই তো আমার সব। তোমার চোখ দিয়ে আমি বড় পৃথিবীটা দেখেছি, ভালোবাসতে শিখেছি। কিন্তু তুমি যে আমাকে... থামলি কেন? বল। আসলে দুজনের জড়িয়ে যেভাবে বড় হলাম, তোমারও আমাকে কিছু বলা হলো না, আমিও তোমাকে কিছু বলার প্রয়োজন বুঝলাম না। জীবনের নিয়মে কাউকে কিছু বলার বয়স যখন এলো, বোকার মতো অন্যকে বলে ফেললাম সোনাদা। কত বড় ভুল হয়ে গেল আমার। আজ তার শাস্তি পাচ্ছি। শাস্তি তো আমারও। তুমি তো ঈশ্বর, তুমি তো ভুল করনি। আমি কেন ঈশ্বর হতে যাব? আমারও পলায়নবাদী মন ছিল হয়তো। তুই যখন পর হয়ে যাচ্ছিস, কেন আটকালাম না? সে কাজ তোমার চরিত্রে মানায় না। চরিত্র দিয়ে কি হবে? এখন যে শ্বাসকষ্ট হয়, আমার তো কেমন পাগল পাগল অনুভূতি হয়। কাজের চাপে সব ভুলে থাকি, নিজেকে কঠিন রাখি। কিন্তু 24 ঘন্টায় তো কত ফাঁক ফোকর থাকে। তখন নিজের জীবন নিয়ে ভাবনাগুলো আসে, কোনো সমাধান খুঁজে পাই না। গাবলুর জন্য খারাপ লাগে। ও দেখো না কিভাবে বড় হচ্ছে। হ্যাঁ, সব কিছু কেমন জটিল হয়ে গেল। রিজুর কোনো খবর নেই? খবর কি থাকবে? বছর দেড়েক আগে ওর মা এসেছিল একদিন। তোমাকে তো আগে বলেছি, রিজুর মায়ের ধারণা আমি ফিরে গেলে তার ছেলে ভালো হয়ে যাবে। কিন্তু সেটা অসম্ভব। রিজুকে আমি অতীত ভাবি। আমি একবার রিজুর কাছে যাব। সোনাদা, এরকম বলো না। রিজুর কাছে ফিরে যাওয়া ছাড়া কি আমার জীবনে কোনো সমাধান নেই? গাবলুর জন্য হয়তো তোকে একটু আপোস করতে হবে। ছেলেটাকে আজও তার বাবা এসে দেখল না, সে জানেও না তার বাবাকে। এটা কি খুব স্বাভাবিক ব্যাপার? জানি স্বাভাবিক না, কিন্তু আমি কি করব? রিজু আর মানুষ নেই। তুই কি ওর কোনো খবর ঠিকঠাক পাস? কানাঘুষোর কি দাম?
সে যে তার ছেলেকে একদিনও দেখতে আসেনি এটা তো জানি। 8 বছর বয়স এখন গাবলুর। 8 বছরেও ও কি মানুষ! আমি মরে যাব সোনাদা। কাঁদিস না, তুই কাঁদলে আবার জঙ্গলে ফিরে যাব। তুমি কোথায়? রাঁচির দিকে চলে এসেছিলাম, একটু এদিক ওদিক কদিন ঘুরলাম। কলকাতায় অনেক পাপ জমেছিল, এখন ফেরার পথে। তোর সঙ্গে খুব কথা বলতে ইচ্ছে করছিল। তুমি ছেড়ে দিচ্ছ কেন? এখনই ছেড়ে দিও না। হা হা, বৃথাই তৃষ্ণা বাড়িয়ে দিস। তাড়াতাড়ি একদিন এসো। হ্যাঁ, যাব। তোমার তোমার সঙ্গে অনেক গল্প করতে ইচ্ছে করে, পুরনো দিনের মতো। আমরা বড় না হলেই ভালো হতো বল। ঠিক, বড়দের জীবন খুব জটিল। জটিলতা আমি বুঝছি। তুমি তো আগের মতোই স্বাধীন, আগের মতোই যা খুশি করো। যা খুশি করতে আর পারি? এই তো এখন তোর মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করছে। পারছি? উফ, আমার মরে যেতে ইচ্ছে করে। রাকা, বলো। বলতে পারছি না যে, বলো। আচ্ছা, অন্যভাবে বলি। নীলকণ্ঠ পাখির ডানার একটা পালক একদিন যদি দেখিস তোর ঘরে পড়ে আছে, কি করবি? চেনা চেনা কথা। ও হ্যাঁ, রক্ত করবি। তোর মনে থাকে এসব? বাইরের জীবনটা থেতলে গিয়েছে, কিন্তু মনের ভিতরে সব তোমার কথা, তোমার গল্প। রক্ত করবি। বল, নীলকণ্ঠ পাখির পালক জানলা পথে ঘরে এলে কি করবি? মনে পড়েছে, ভাববো আজ আমার রঞ্জন আসবে। ব্যাস, মন ভালো হয়ে গেল। আমারও মন ভালো হয়ে গেল। রাখি। শোনো, কবে আসবে সোনাদা? অন্তত গাবলুর জন্য এসো। যাব যাব। কবে? যে কোনো দিন। গিয়ে তোকে একটা কথা বলবো, গোপন কথা। আমার বুক কাঁপছে। কথাটা বলতে আমারও কষ্ট হবে খুব, কিন্তু না বলতে পারার কষ্টটাকেও আর সহ্য করতে পারছি না যে। কিছু বুঝলি সোনাদা? রাকা, ভালো থাকিস। গাবলুর গল্পটা রেডি করে তোর ডেরায় হানা দিচ্ছি, কেমন? জ্বরে আমি খুব কষ্ট পাই, কিন্তু জ্বর আমার প্রিয়। আমার এরকমও মনে হয় জ্বরগুলো প্রকৃতপক্ষে মানুষের জীবনের নানা বাঁক, যেখান থেকে জীবন আবার অন্য খাতে ছুটে যেতে পারে। আমার অদ্ভুত অস্থির জীবনের একটা পর্যায়ে যখন কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছি না, অথচ রক্তাক্ত হচ্ছি ভেতরে ভেতরে। ঝুপ্পুস জ্বর এলো। দমদমের মেসে 2 দিন কাটল চাদর মুড়ি দিয়ে আচ্ছন্নের মতো। কত না ঢেউ চেতনার উপর বয়ে গেল। 3য় দিন ভোরবেলা বংশীর ডাকে উঠে বাইরে বেরোতেই দেখি আশ্চর্য পরিচ্ছন্ন পৃথিবী। কোথাও কোনো দ্বিধা নেই। সত্য আর স্বপ্ন হাত ধরাধরি হেঁটে চলেছে আলোর ভেতর, ফুলের পাপড়িতে, পাখির গানে। যেন জন্মান্তর হলো। গন্তব্য খুঁজে পেলাম মুহূর্তে। উস্কো খুস্কো শরীরে রাকার কোয়ার্টারে পৌঁছে দেখি কাকিমা এসেছে। গাবলু ছুটে এলো। কাকিমা আমাকে দেখেই বুঝতে পেরেছে আমার শরীর খারাপ। কপালে হাত দিয়ে বলল, গা যে একেবারে পুড়ে যাচ্ছে, রাকা দেখে যা। বন্ধনহীন ছুটে ছুটে বেড়াই, কিন্তু কত যে ক্লান্তি ছিল আমার মনে। রাকার আশ্রয়ে কদিন বিশ্রাম নিয়ে টের পেলাম কাকিমার নানা অনুযোগ, গাবলুর গল্প, রাকার অভিভাবক অভিভাবক হাবভাব। কতদিন পর পারিবারিক আনন্দ পাচ্ছি। রাকা আর আমার মধ্যে আলাদা কথা হচ্ছে না, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি
ছেলেবেলা খেলা করছে দুজনেরই মনে। পরপর নাইট ডিউটি করার পর রাকার ছুটির দিন এলো। বিকেলে কাকিমা গিয়েছে গাবলুকে নিয়ে পার্কে। রাকা চা দিতে ঘরে ঢুকতেই গম্ভীর স্বরে ডাকলাম, রাকা। সে টেবিলে চায়ের কাপ রেখে ফিরে তাকালো। কেঁড়ে উঠলাম একবার। ওর চোখে চোখ রেখে তাকিয়ে থাকলাম। রাকা বলল, বলো। হু হু করে যায় জীবন, মানুষের আয়ু বড়ই অল্প, টুক করে ফুরিয়ে যায় একদিন। দ্বিধার কোনো মানে হয় না আর, বলেই ফেললাম, গাবলু কাকিমার কাছে থাকুক কয়েকটা দিন। তুই ছুটি নিয়ে আমার সঙ্গে এক জায়গায় যাবি? রাকা ভ্যাবলা হয়ে গিয়েছে কিছুটা, অস্ফুটে বলল, কোথায়? বললাম, মধুডুংরি। পরমার সঙ্গে শুটিং করতে ঝাড়খণ্ড গিয়েছিলাম, ওখানেই সেই দেশের খোঁজ পেয়েছি। পূর্ণিমায় পরব হয়, সামনের পূর্ণিমায় যাবি? রাকা স্থির দাঁড়িয়ে থাকল, আমার থেকেই কিছুটা দূরে। এগিয়েও আসে না, পিছিয়েও যায় না, যেন আটকে গিয়েছে। অতএব আমি নিজেই এগিয়ে গেলাম। ওকে ছুতেই সে ঢলে পড়ল আমার গায়ে, ফুলে ফুলে কাঁদতে লাগলো, এলোমেলো বলতে থাকলো, এত দিন পরে বললে, তাও স্পষ্ট করে বলতে পারলে না কেন? আমাকে তুমি ভালোবাসো? কেন কষ্ট পেলে? কেন আমিও পড়ে গেলাম সোনাদা? রাকার সমস্ত প্রশ্নের উত্তরে প্রায় 20 বছর দীর্ঘ একটা চুম্বন রাখলাম ওর ঠোঁটে। রাখাও তারপর পাগলের মতো চুমু রাখলো আমার গালে, ঠোঁটে, চোখের পাতায়। একটু ফুরসত পেয়ে আমি কিশোরবেলার গলায় ওকে বললাম, কাঁচা মিঠে আম খাবি? রাকা মুহূর্তে সেই বয়সের মতো বেজে উঠল, খুব হাসল, তারপর হঠাৎ নিভে গেল। দু চোখে বেদনায় নেই, চুপ করে দাঁড়িয়ে থাকল। জানি এবার বাস্তব আসছে, ডিভোর্স সমস্যা, আমাকে বিয়ে, এইসব সভ্যতার বিষয় আমাদের ঘুলিয়ে দিতে চায়। রাকার কাঁধে হাত রেখে বললাম, রাকা, আমরা তো মধুডুংরি যাব, ওখানে সমাজের সার্টিফিকেট লাগে না। আশ্চর্য সেই জায়গা, গাছে ফুল, জঙ্গলে ঝর্ণা, নদীর বালিতে সোনা। না খেতে পাওয়া মানুষের মুখে লেগে থাকে সব পাওয়ার হাসি, ভালোবাসা। মায়েরই বলছি, এসব বানানো গল্প না, একদম সত্যি। তুই চল। রাকা মুগ্ধ দৃষ্টিতে বলল, যাব যাব। আমি বললাম, কত জায়গায় ঘুরে বেড়াই আমি, পৃথিবী কিন্তু নিরালয়, পৃথিবীর মতোই আছে। তোকে একটা ছবি উপহার দিচ্ছি, আমি দেখে এসেছি। বালি ভরা একটা নদী, বর্ষায় জল থাকে, বাকি সময় জল নেই। ওখানকার মানুষ নদীর জল পান করে। যখন জল থাকে না, নদীর বালি কিছুটা খুঁড়ে অপেক্ষা করে। একটু পরেই গর্তটা জলে ভরে যায়, টলটলে বিশুদ্ধ জল। পরমা যদি রক্ত করে পিঠা করে, একটা দৃশ্য ভেবেছি। নন্দিনী বিশু পাগলটাকে নিয়ে নদীটার কাছে যাবে, মাটি খুঁড়ে সংগ্রহ করবে জল, তারপর হাঁচলা ভরে বিশুকে দেবে, নিজে পান করবে, গাইবে, চোখে আমার তৃষ্ণা। কেমন হবে রে? আসন্ন সন্ধ্যায় রাকা আমার বুকে মাথা রেখে বলল, দারুণ, ছবিটা আমি দেখতে পাচ্ছি সোনাদা। ভালো থেকো রোরো নদী, ভালো থেকো আমাদের ছেলেবেলা, ভালো থেকো প্রিয় জ্বর। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভাস রায়চৌধুরী লেখা গল্প রোরো নদীর ডাক পাঠালো। গল্পটি আপনাদের কেমন লাগলো
বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।